ওরা আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে। ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারতো তবু তো আমার কিছু মনে হতো না। যে গায়ে আমি কোনোদিন কাউকে হাত দিতে দিই নাই, জোর গায়ে দাগ হবে, সেই গাটাকে ও তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে। মানে আমার এখনো মনে আছে যে আমি জাস্ট ভাইয়ের পাড়ের দিকে ধরছি, আমি ভাবছি মনে কিছু পাবো, বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই, সব কিছু গলা। জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট গ্রিপ করতে পারছি, এত ওয়েট বাট কোনো কিছু নাই, সব কিছু একদম পুরো বডি গলে গেছে। আমি দেশ নিয়েও ভাবতো, ও সবসময় দেশের কথা চিন্তা করতো। আমি জানি না ওই স্ট্যাটাস আমি নিজেও পড়েছি, সারা দেশবাসী পড়েছে। ওই স্ট্যাটাসের মধ্যে কি এমন ছিল ওদের এত গায়ে লাগছিল আমি জানি না। ও হয়তো দেশের সাধারণ মানুষের জন্য লিখেছিল। ও তো চলে গেছে, তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে? হয় নাই। কিন্তু কেন লিখছিল আর কেনই বা ওকে এত নির্মমভাবে জীবন দিতে হয়েছে আমি জানি না। 6 তারিখ হচ্ছে সকাল সম্ভবত 9:30টার দিকে বাস ছিল ভাইয়ার। তো বাসে হলে আসতে আসতে প্রায় 4:30টার মতো বেজে গেছিল। তো আম্মু আর কি খাবার দিয়ে দিয়েছিল ভাইয়াকে। তো ভাইয়া ওইগুলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি বিছানায় বসছে। তো এর মধ্যে আর কি ভাইয়ার হচ্ছে কাছের বন্ধুরা ভাইয়ের ব্যাচেরই তো এরকম এসে ভাইয়াকে বলছে যে বড় ভাইরা তোকে ডাকছে, একটু উপরে আয়, আর সাথে ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে আয়। ভাইয়া তখন শুনে বলছে কি ব্যাপার, মানে কোনো সমস্যা? তো বলছে আরে আয় উপরে আয়, আসলেই মানে জানতে পারবি। তাকে মেনলি ডেকে নেয়, সে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ফেনী নদী নিয়ে মেনলি একটা পোস্ট করে, যেটা ছাত্রলীগের তখনকার যারা নেতাকর্মীরা ছিল তাদের এটা খুব গায়ে লাগে। তো রুমে ডেকে নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তার ফোন চেক করা হয়, তার ল্যাপটপ চেক করা হয়। এবং তারা যখন তার ফোনে বা ল্যাপটপে তেমন কিছু মানে সলিড কিছু যখন না পায়, তো তারা যেটা সন্দেহ করে যে সে হয়তো অনেক কোনো কিছু হাইড করছে, তাকে তারপর ফিজিক্যালি টর্চার করা শুরু করা হয়। তাকে থাপ্পড় দেওয়া হয়, স্ট্যাম্প নিয়ে আসা হয় পাশের রুম থেকে, স্ট্যাম্প দিয়ে মানে অমানসিকভাবে খুব বেশি হিট করা হয় এবং একটা পর্যায়ে যে স্ট্যাম্প ভেঙে যায়। এর কিছুক্ষণ পরে আবার আরেকটা স্ট্যাম্প নিয়ে তাকে মারা হয়। তো সে একটা সময় পর সে যে মাটিতে লুটিয়ে পড়ে, সে বমি করে। আম্মু আসলে ওই টাইমে মোটামুটি 9:30টার দিকে হচ্ছে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আম্মুর কল হচ্ছে ধরে নাই। তো আম্মুর কল না ধরার পরে হচ্ছে আম্মু আমাকে কয়েকবার এসে হচ্ছে বলছে যে কি ব্যাপার, হচ্ছে ভাইরে কল দিতেছি, কল ধরতেছে না কেন? তারপরে হচ্ছে 10:30টার দিকে আবার বলতেছে ভাইয়া কল ধরে না। তখন আব্বু অলরেডি ঘুমায় গেছে। তখন আর কি আমি হচ্ছে একটু চেক করতে গেলাম যে দেখি ভাইয়ার হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা, বা হচ্ছে ব্যাপার কি হচ্ছে ভাইয়ার কোনো রুমমেটের নাম্বার পাওয়া যায় কিনা। তো তখন আর কি ঢুকতে যেয়ে দেখি ফেসবুকে অ্যাক্টিভ, আর আমি ভাবলাম যে যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ আছে মনে হয়, তার মানে হয়তো মোবাইলটি চালাইতে মনে হয় ঘুমায় গেছে, যেহেতু অনেক টায়ার্ড। তো এই কারণে আম্মুকে বললাম যে যেহেতু জার্নি করে গেছে তো মনে হয় টায়ার্ড, এই জন্য মনে হয় ঘুমায় গেছে। তো এর মধ্যে আর হচ্ছে ওই দিন রাতে আর হচ্ছে আমাদের সাথে কোনো কথা হয় নাই। তাকে মোটামুটি মারতে মারতে তার তলপেটে হিট করা হয়। মৃত্যুর পর আমরা যেটা পরে দেখিয়েছিলাম তার বাড়িতে, তার পুরা 2 হাত 2 পা একদম কালশিটে পড়ে গিয়েছিল। তাকে শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তাকে হিট করা হয় না। একটা পর্যায় পর সে যখন একদম খুব বমি করে ফেলে, তাকে ওয়াশরুমে নিয়ে ওয়াশ করা হয়, এরপর আবার রুমে নিয়ে মারা হয়। এই মারের মাঝখানে সে আমাদের যারা ব্যাচমেট ছিল, যাদেরকে সে চিনত, ইভেন তার রুমমেটও ছিল এর মধ্যে, তাদেরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে এবং কনভিন্স করার চেষ্টা করে যে সে আসলে কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না। পরিস্থিতি যখন খুব বেশি খারাপ হয়ে যায়, তারা ফাহাদকে ওয়াশ করে 2011 থেকে 2005 নাম্বার রুমে নিয়ে যায় চ্যাংদোলা করে। 2005-এ নেওয়ার পর তারা ছাত্রলীগের তখনকার নেতাকর্মীরা ঠিক করে যে তাকে যে করেই হোক মানে ডাক্তারের কাছে বা মেডিকেলে নিতে হবে। আবরারকে অ্যারেস্ট করার জন্য তখন অলরেডি পুলিশকে বলে দেওয়া হয়েছিল এবং পুলিশ গেটের বাইরে ওয়েট করছিল। কিন্তু পুলিশকে এই জন্যই তুলে দেওয়া যাচ্ছিল না, কারণ পুলিশ তখন বলেছিল যে হেঁটে যদি
আবরার না আসতে পারে তাহলে তারা তাকে রিসিভ করবে না, কারণ তার দায় নিবে না। তারপর যদি কোনো সমস্যা হয় এটার দায় সে নিবে, তারা নিবে না। ফাহাদকে যখন 2005-এ নিয়ে আসা হয় তার আগেই ম্যাক্সিমাম যারা তাকে বেশি মেরেছিল তারা অলরেডি নিচে নেমে যায়, কারণ তারাও দেখছিল যে তার আসলে অবস্থাটা খুব ক্রিটিক্যাল। তখন আমাদের ব্যাচেরই কিছু যারা ছাত্রলীগ করতো তারাই এবং এক ব্যাচ সিনিয়র যারা ছিল এরাই বেশি মানে তাকে নিয়ে তখন হসপিটালে নেওয়া না নেওয়া এই কাজগুলো তখন চলছিল। তো সে যখন সিঁড়ির ল্যান্ডিংয়ে পৌঁছায় তখনই সে বলে যে আমাকে নিয়ে ওকে নিয়ে আর টানাটানি না করতে একটু পানি খেতে চাই। আমার রুম নাম্বার ছিল 2007। আমি যখনই আসলে ওই সময়টা যখন মানে জেনেছি যে সে সিঁড়ির ল্যান্ডিংয়ে আছে, তো তখন যখনই বেরোতে চাই তখন ওখানে ছিল শামীম বিল্লা ছিল, সাইফুল ছিল আমাদের এক ফ্রেন্ড ট্রিপলির, এবং তারা মিলে তাকে মেনলি পানি খাওয়াচ্ছিল। তখনও তার রু ছিল। তা আমি আবার আমার রুমে ঢুকে ওই রুমে 2011-তে থাকা একজন প্রত্যক্ষদর্শী ছিল মোর্শেদ, তখন সে বলে আমাকে যে আসলে তার অবস্থা ভালো না। এর কিছুক্ষণ পর আমি ল্যান্ডিংয়ের ওখানে যখন পৌঁছাই তখন আবরারের তখন অলরেডি হুঁশ নাই। তো তার তখনও এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না, বাইরে কোনোভাবে কোনো ব্লিডিং ছিল না, কিন্তু তার তখন সে সেন্স ছিল না। তা আমরা ভাবি যে সে বেহুশ হয়ে গেছে হয়তো। তাকে আমরা 3-4 জন মিলে আমরা সিপিআর দিই। তাকে সিপিআর দেওয়ার সময় তার মুখ থেকে যে আওয়াজ বেরোচ্ছিলাম ভেবেছিলাম হয়তো কফ আটকে গিয়েছে। তো বসে তারপর কিছুক্ষণ পিঠের উপর বাড়ি দিতে থাকি, হয়তো ভাবি যে আসলে কফটা ক্লিয়ার হবে। এর কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার যখন আসে তখন আমরা বারবার রিকোয়েস্ট করতে থাকি যে ওকে আমরা হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাই। আমি সেদিন রাতে ইমার্জেন্সি ডিউটিতে কর্মরত ছিলাম। তো রাত আনুমানিক 3টার দিকে আমি স্টুডেন্টের পক্ষ থেকে একটা কল পাই ল্যান্ড ফোনে, এবং আমাকে বলে যে একজন ছাত্র খুব অসুস্থ, আপনি একটু তাড়াতাড়ি হলে আসেন। অ্যাম্বুলেন্সে করে আমি শেরেবাংলা হলে যাই। যাওয়ার পরে আমি শেরেবাংলা হলের প্রথম তলা এবং দ্বিতীয় তলার মাঝখানে সিঁড়িতে আবরার ফাহাদকে ওখানে রেখে রাখা সহ অবস্থায় দেখতে পাই। পরে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর আমি দেখতে পাই যে সে মৃত। এবং পরীক্ষার সময় তার যখন পালস, ব্লাড প্রেশার যখন চেক করি, তো তখন দেখি যে তার শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন। পরে এখানে তার কাপড় চোপড়ও দেখলাম যে ভিজা, এবং পুরা শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। পরে আমি যখন নিশ্চিত হলাম যে সে মারা গেছে, আমি ছাত্রদেরকে বললাম তো সে তো বেঁচে নাই। এই কথা বলার সাথে সাথে আমার আশেপাশে যে সমস্ত ছাত্ররা এতক্ষণ ভিড় করেছিল সবাই যার যার মতো পালিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে তখন তৎকালীন একজন ছাত্রনেতা সে ওখানে আসে এবং আমাকে পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে শুরু করে। বলে যে এই আবরার ফাহাদের অনেক শ্বাসকষ্ট ছিল, তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তো আপনি তাকে মেডিকেলে নিয়ে যান। তা আমি তাকে বললাম যে দেখো সে তো মারা গেছে, তাকে আমি মেডিকেলে নিয়ে কী করব। মেডিকেলে তো আমি তাকেই নিব যে অসুস্থ, যার চিকিৎসা দরকার। পরে আমি হলের প্রভোস্ট স্যারকে ফোন দিই এবং ডিএসডব্লিউ স্যারকে ফোন দিই। ইতিমধ্যে ছাত্ররা যখন দেখছে যে আমি তাকে নিচ্ছি না, ওরা নিজেরা গিয়ে অ্যাম্বুলেন্স থেকে ট্রলিটা নামায় নিয়ে এসে তারা নিজেরাই আবরার ফাহাদকে ট্রলির উপর উঠে নিচতলায় করিডোরের সামনে তাকে রাখি। ইন দি মিন টাইম ডিএসডব্লিউ স্যার চলে আসেন, প্রভোস্ট স্যারও চলে আসেন। ওনাদেরকে আমি বললাম যে দেখেন ও তো মৃত। তো তখন পুলিশকে ফোন দেওয়া হয় এবং চকবাজার থানা থেকে পুলিশ চলে আসে অল্প সময়ের মধ্যে। আসার পরে পুলিশ তাকে নিয়ে তার সুরত হাল রিপোর্ট করে। যেখানে একজন ডাক্তার এতটুকু মেরুদণ্ড দেখাইতে পারছে, সেখানে আমাদের ডিএসডব্লিউ স্যার তখন রুম থেকে বের হয়ে গেছেন স্টুডেন্টের কথা না শুনে, শুধুমাত্র ওই খুনিটার কথা শোনার জন্য। তখন যে আমাদের বইয়ের ছাত্রলীগের যে সেক্রেটারি, আমাদের শেরে বাংলা হলের যে ছাত্রলীগের সভাপতি রাসেল, 1 নম্বর আসামি আমাদের এই মামলা, সে ডিএসডব্লিউ স্যারের সাথে একদম নর্মালি ফ্র্যাঙ্কলি কথা বলছিল এবং কেমনে মানে ঘটনাটা কেমনে সলভ করা যায় বা কেমনে ইজি করা যায় এই ব্যাপার, মানে তাদের কথাবার্তার মধ্যে কোনো ধরনের রিগ্রেট ছিল না, কোনো অনুশোচনা ছিল না, কোনো ভয় ছিল না। আমরা তখন আমাদের নিজেদের রুমে, এবং তখন পরিস্থিতিটা আসলে এমন যে আমরা জেনারেল স্টুডেন্টরা যে একটা প্রতিবাদ করবো এতটুকু মেন্টাল সিচুয়েশন, এতটুকু সাহস আমাদের কারোর মধ্যে ছিল না। পরবর্তীতে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি কীভাবে ওই সময় নিজেকে ধরে রাখছিলাম যে একটা ডেড বডির সামনে এবং এতগুলো ছাত্রর সামনে আমি কথা বলতেছি। তারা হয়তো আমার গায়ে হাতও তুলতে পারতো, কিন্তু আমি কেমনে জানি ওই সময় নিজেই কেমনে জানি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম। পরবর্তীতে যখন সময় যেতে থাকে আমার কেমন একটা মনের মধ্যে ভয় কাজ করতেছিল যে
আমি কি করলাম, আসলে কি কাজটা ঠিক করলাম নাকি ভুল করলাম, হ্যাঁ, না কি করা উচিত ছিল। তারপর ভোরে যখন আমরা উঠি 4:30টার দিকে, ওঠার পরে এখন থেকে একটা কল আসলো, আমি নামাজে দাঁড়াইছি ওই সময় ফজরের সুন্নত পড়ার জন্যে। আর ওই সময় একটা ফোন আসে, ফোন আসার পরে কি আবার জিজ্ঞাসা করে আপনার ফাদ কী হয়, কী কোথায় লেখাপড়া করে, বিভিন্ন প্রশ্ন করার পর কয় সে খুব অসুস্থ, মারাত্মক অসুস্থ, আপনি যদি কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে তাহলে পর ঢাকাতে ওই ঢাকা মেডিকেলে সে আছে, মেডিকেলে পাঠিয়ে দেন। ফজরের আজানের সম্ভবত কিছুক্ষণ পরে আব্বু আমাকে ঘুম থেকে ডেকে বলতেছে যে এই হচ্ছে ভাইয়া নাকি খুব অসুস্থ, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, বুয়েট থেকে কল দিছিল, তুই দেখ তো ভাইয়ার রুমমেটদের কারো নাম্বার হচ্ছে আছে কিনা, থাকলে দে একটু কথা বলি। তো আমার কাছে হচ্ছে ভাইয়ার রুমমেটদের কোনো নাম্বার ছিল না, বাট আমি হচ্ছে চিন্তা করলাম যে দেখি যে ফেসবুক থেকে হচ্ছে কোনো নাম্বার পাওয়া যায় কিনা প্রোফাইল থেকে। তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময়, ভাইয়ার রুমমেটের ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় আমি দেখতে পাই যে যে হচ্ছে ফার্স্টে একটা পোস্ট যে হচ্ছে আমাদের 17 বছরের শিক্ষার্থী আবরার ফাদার নেই, আমরা তার লাশ উদ্ধার করছি সিঁড়ির নিচ থেকে, আমরা জানি না তার কিভাবে কি হয়েছে, আমরা এর বিচার চাই। আমার যেন ও এখনো সবচেয়ে বড় কষ্ট হয়। ওকে যখন মেরেছে তখনও হয়তো মা বলে চিৎকার দিতে পারি নাই। আপনারে যখন হচ্ছে জানাজা পড়া হবে, আমরা সবাই আশা করতেছিলাম আচ্ছা ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ভিসি স্যার আসেন নাই, সমস্যা নাই, এখন স্যার আসবেন অ্যাটলিস্ট। কিন্তু সবাই অবাক হয়ে গেছে, তখনও ভিসি স্যার আসেন নাই। ইভেন পরের দিন ছাত্ররা আন্দোলন করতেছে, ছাত্ররা আমি বুঝাইতে পারবো না যে সিচুয়েশনটা কেমন। ছেলেপেলেরা বিশ্বাস করতে পারতেছে না যে আমার একটা ফ্রেন্ডকে এখানে মেরে ফেলা হয়েছে, নেক্সট টার্গেটটা আমি হইতে পারতাম, আমাকে মেরে ফেলা হবে। ছাত্ররা আন্দোলন করতেছে, স্যারের অপেক্ষা করতেছে, স্যার পরের দিন আমাদের সাথে দেখা করেন নাই। ইভেন আমরা একটা মিটিং করি ভিসি স্যারের সাথে তখন 11 অক্টোবর। ওই মিটিংটা হচ্ছে সব মিডিয়াও প্রচার করছে। মিটিংয়ের সময় আমরা ভিসি স্যারকে জিজ্ঞেস করি যে স্যার আচ্ছা ঠিক আছে, আপনি মেনে নিচ্ছেন যে ছাত্র রাজনীতি আপনি নিষিদ্ধ করবেন, ঠিক আছে আমরা মেনে নিতেছি, কিন্তু এটা কি চিরস্থায়ী হবে? তখন ওনার উত্তর ছিল যে চিরস্থায়ী তো তুমিও না আমিও না। একটা ছেলে মারা গেছে, তখন উনি এই কনফিডেন্সটা বা এইটুকু চেতনা তার মধ্যে জাগ্রত হয় না যে সে বলবে না আমি চেষ্টা করবো, আমি যতদিন আছি এই জায়গায় আমি কখনোই ছাত্র রাজনীতি ঢুকতে দেবো না। আমার জানা মতে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা টর্চার সেল ছিল। কি ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে যেখানে তার মধ্যে টর্চার সেল থাকাটা তার একটা আবশ্যক অংশ? আমাকে যদি প্রশ্ন করেন যে আপনার আসলে অপরাধটা কি, তাকে কেন এভাবে হত্যা করা হয়েছে, প্রথম পয়েন্ট যেটা আসবে সেটা হলো সে বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কাজগুলা গত সরকার করতো, গত আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছে তার প্রতিবাদ করা, তার নাম্বার 1 পয়েন্ট। ধর্ম পালন আর দেশের স্বার্থে কথা বলার বাইরে আসলে আপনার ফাদার আর কোনো অপরাধ ছিল হচ্ছে কাইন্ড অফ, যদি বলি এই বাংলাদেশে জন্ম নেওয়া, কাইন্ড অফ জিনিসটা আসলে এরকমেরই হয়ে গেছে, আর বইটা ভর্তি হওয়া। ছাত্রলীগের যেই যেই ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটা হলো তাদের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, এবং কেউ যদি তাদের মতের বিরুদ্ধে যায় তাদেরকে বিভিন্ন রকম করে ট্যাগিং করা হতো, এবং তাদের সবচেয়ে প্রিয় ট্যাগিং ছিল শিবির ট্যাগিং। ছাত্রলীগ আসলে আবরারকে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করার একটা এক্সকিউজ পায় এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করে। ভাইয়ার মাধ্যমেই জানতে পারবে যে আমাদের ইন্ডিয়ার যে বঞ্চনা, শোষণ বঞ্চনার কারণে আমাদের যে দেশের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব কতটুকু ছিল এটা দেশের মানুষ জানতে পারছে। আর আশা করি যে ভবিষ্যতে দেশের মানুষ এই ব্যাপারটা নিয়ে সচেতন হবে। ভারতীয় আধিপত্যবাদের যেই রোলটা প্লে করতো আওয়ামী লীগ, এটা যারাই এক্সপোজ করতো বা যারা এটাই পাবলিকলি এক্সপ্রেস করতো, এটা আওয়ামী লীগের আসলে সহ্য হতো না। তো রুট লেভেলে ছাত্রলীগকে দিয়েই যারা এরকম প্রতিবাদ করতো তাদের শাস্তা করা হতো, এবং আমি মনে করি আবরারের যে হত্যাকাণ্ড এটা এরকমই একটা শাস্তা। আবরার ফাহাদ আর জুলাই দুইটা আসলে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আবরার ফাহাদে আমাদেরকে পথ দেখাইছে যে মানে আমাদের পথ দেখাইছে বলতে আমরা যারা সবসময় মনে করছি যে আমার কাছ তো পড়াশোনা করা, রাষ্ট্র কি করবে, পররাষ্ট্রনীতি কি হবে, ইন্ডিয়ার সাথে আমার কি সম্পর্ক হবে, এগুলো নিয়ে আমি মাথা ঘামে কী করবো, এগুলো তো রাজনৈতিক দলদের বিষয়।
তো ওই জায়গা থেকে আবরার ফাহাদ আমাদের একটা বড় একটা অংশের জন্য সে পথ প্রদর্শক ছিল। ওরা বলে যে আমাদেরকে আবরার পথ দেখায় দিয়ে গেছে, এটা মনে হয়তো হয়তো আল্লাহ তাআলারই ইচ্ছে এটা। তো আমাদের এই ভারতীয় অধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিজমের এগেনস্টে এবং এই ছাত্রলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসের এগেনস্টে কথা বলার পর্যন্ত পৌঁছাতে অ্যাকচুয়ালি আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, ফাহাদ এভাবে যদি আসলে আবরার ফাহাদ মারা না যেত, তাহলে আমাদের সাধারণ ছাত্রদের যে চৈতন্যটা এত বড় নাড়া আসলে খেত না। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের ইমাম কে ছিল? আমাদের ইমাম ছিল আসলে আবরার ফাহাদ। এই অবদানের ফলেই কিন্তু এই অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সেই প্রেক্ষাপটটা আমাদেরকে ভুললে চলবে না, এবং এই প্রেক্ষাপটটা মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরকে, যাতে এই রকম আর পরিস্থিতির সৃষ্টি না হয়। 6 বছর আমাকে ছেড়ে চলে গেছে, মনে একবার মনে হচ্ছে না যে আমি আমাকে ছেড়ে চলে আসছি। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে, এটা তো গুরুত্বপূর্ণ জিনিস। স্বাধীনতা পদক আমাদের সর্বোচ্চ পদক নাগরিকের জন্য। আমি তাকে মুক্তিযোদ্ধা বলবো, কারণ সে দেশের জন্য প্রতিবাদ করেছে, দেশের জন্য লড়াই করেছে। একটা মেধাবী ছেলে বেড়ে উঠছিল, তার কত স্বপ্ন ছিল, আমাদের কত স্বপ্ন ছিল, সেই সব হারিয়ে গেছে। সেটাকে তো একটা পুরস্কার দিয়ে সেটা করা যাবে না। তবে এটাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা আমি সাধুবাদ জানাই। সবচাইতে ভালো স্বীকৃতি কিনা আমি জানি না। আমি মনে করি যদি সত্যিকার অর্থে আমরা দেশটাকে বদলাতে পারি, এমন একটা দেশ গড়তে পারি যেখানে আরেকবার আবরার ফাহাদের মতন আরেকজন জান দেবে না, সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার।